আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার গাজীপুরে প্রকাশ্যে গলা কেটে কুপিয়ে আসাদুজ্জামান তুহিন নামে যে সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হলো শত শত মানুষের সামনে, এই বিষয়টি সারা দেশের মানুষের মধ্যে যেমন উদ্বেগের সৃষ্টি করেছে, আতঙ্কের সৃষ্টি করেছে নতুন করে, ঠিক একইভাবে আসাদুজ্জামান তুহিনের এই হত্যাকাণ্ডের পিছনে রহস্য নিয়ে নানান ধরনের দানা বাঁধছে। অন্তত আমার কাছে রহস্যগুলো একটু বেশি জট পাকিয়ে যাচ্ছে এবং তার হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে যে বক্তব্য, যে বয়ান পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সিসিটিভির ফুটেজ অনুযায়ী তাতে তার খানিকটা সত্যতা থাকলেও খোদ পুলিশ কর্মকর্তা যেই শব্দ ব্যবহার করেছেন, আপত্তিকর একটি শব্দ একাধিকবার ব্যবহার করেছেন, সেখানেই বিষয়টি অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে এবং রহস্যের বিষয়টি আমাদের সামনে নিয়ে আসে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম তিনি গণমাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকারে কি বলছেন, যে সিসিটিভির ফুটেজের পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে সন্ধ্যা 7টার দিকে গাজীপুর চন্দনা চৌরাস্তার মোড়ে এক নারীর সঙ্গে বিবাদে জড়ান বাদশা মিয়া নামের একজন ব্যক্তি। তো হঠাৎ করে ওই নারীর পক্ষ নিয়ে 4-5 জনের দুর্বৃত্তের একটি দল বাদশা মিয়াকে আঘাত করে। বাদশা মিয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। এই দৃশ্য আবার রাস্তার পাশ থেকে ধারণ করছিলেন মোবাইলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। যখন সন্ত্রাসীরা আসাদুজ্জামান তুহিনকে তার ধারণ করা ফুটেজ ডিলিট করতে বলে, তখন তুহিন নাকি দৌড়ে পালিয়ে চৌরাস্তার মোড়ের একটি দোকানের মধ্যে ঢুকে পড়েন, চায়ের দোকান। সন্ত্রাসীরাও তাকে তাড়া করে চায়ের দোকানের ভিতরে ঢুকে তাকে ধরে প্রকাশ্যে এইভাবে হত্যা করে। এই পর্যন্ত বললে আমরা পুলিশের বয়ানটিতে আপাতত পর্যন্ত কোনো প্রশ্নবিদ্ধ কিছু দেখতে চাইতাম না। কিন্তু খেয়াল করুন, যখন এই ঘটনাটি ঘটে তারপরে স্থানীয়রা এই বক্তব্যটি তুলে ধরেছিল গণমাধ্যমের সামনে যে বিকালে চাঁদাবাজের বিরুদ্ধে, স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে লাইভ করলেন তুহিন, আর রাতে তাকে প্রকাশ্যে এইভাবে নৃশংসতার সঙ্গে হত্যাকাণ্ডের শিকার হতে হলো। আবার পুলিশ কি বলছে, অর্থাৎ উপকমিশনার রবিউল ইসলাম তিনি বলছেন যে এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়, নারী ঘটিত একটি ঘটনার ভিডিও ধারণ করার কারণে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তুহিনকে কুপিয়ে হত্যা করে। এবং তিনি তার বক্তব্যে একাধিকবার বলেছেন যে এটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ড। খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে কোনো চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বা অপরাধমূলক কর্মকাণ্ড যখন সেগুলো মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন বিশেষ মহলের পক্ষ থেকে একটা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় নারী ঘটিত। এখানে উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম বলতে পারতেন যে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘিরে মোবাইলে ফুটেজ ধারণকে কেন্দ্র করে তুহিনকে হত্যা করা হয়েছে। তিনি সেই শব্দ ব্যবহার না করে ঠিক গতানুগতিকভাবে অথবা বিশেষ কোনো উদ্দেশ্যে নারী ঘটিত শব্দগুলো একাধিকবার উচ্চারণ করলেন এবং তার সঙ্গে সাংবাদিকদের প্রশ্ন ছিল রবিউল ইসলামের কাছে যে এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক আছে কিনা, রাজনৈতিক কোনো বিষয়। তিনি বললেন না, আবারও বললেন নারী ঘটিত বিষয়, এই ফুটেজকে কেন্দ্র করে এটি হয়েছে। তুহিনকে হত্যাকাণ্ডের পরে প্রায় সব গণমাধ্যম, স্থানীয় এবং জাতীয় সব গণমাধ্যমে এই একই ধরনের কথা বা বক্তব্য উঠে এসেছিল, যেটি একটু আগে বললাম, যে বিকালে চাঁদাবাজদের বিরুদ্ধে লাইভ আর রাতে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক তুহিন। যেটা বাস্তবতা, আমি ওই মুহূর্তে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ফেসবুক প্রোফাইলে ঢুকিনি। পরবর্তীতে ঢুকে দেখা গেছে যে ওই ধরনের কোনো ফুটেজ বা বক্তব্য চাঁদাবাজদের বিরুদ্ধে নেই। কি আছে? আছে গাজীপুরের বিভিন্ন এলাকার ড্রেনের সংকট নিয়ে মানুষজনের যে অনিয়ম বা নিয়ম নীতি তোয়াক্কা না করে রাস্তা পারাপার, সেইগুলো দৃশ্য, সেইগুলো নিয়ে বক্তব্য। কিন্তু তার ফেসবুক প্রোফাইল যে কেউ খুব সতর্কতার সঙ্গে একটু ঘাটাঘাটি করে দেখলে
বুঝতে পারবেন যে তিনি কতটা অসাম্প্রদায়িক ছিলেন, কতটা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেছেন, কতটা বর্তমান সরকারের সমালোচনা করেছেন, কিংস পার্টি এনসিপির বিরুদ্ধে কথা বলেছেন। এগুলো যে কারোরই চোখে পড়বে। আমি তার কয়েকটি স্ট্যাটাস, 2-3টি ছোট স্ট্যাটাস একটু তুলে ধরি আপনাদের সামনে। তিনি বলছেন যে অন্যায়ের প্রতিবাদ করলে আগে কইতো রাজাকার, এখন কয় স্বৈরাচার। আর জামাতের বিরুদ্ধে বললে শাহবাগী, 71 আর 24-এর বেচা বিক্রিতে আমজনতার জুস বের হয়ে যাচ্ছে। তার আরেকটি স্ট্যাটাস, জুলাইয়ে আহতদের বিদেশে পাঠিয়ে চিকিৎসা ব্যয় নাকি প্রত্যেকের 12 কোটি টাকা। কি বলেন আপনারা, হিসাব ঠিক আছে? আরেকটি স্ট্যাটাস, শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে টিএসসি থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে নিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাংবাদিকরা যে প্রশ্ন করেছিলেন যে এর সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় জড়িয়ে আছে কিনা, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রাথমিক তদন্তে এগুলো কিছু পাওয়া যায়নি। আবার আমরা দেখলাম যে চাঁদাবাজদের বিরুদ্ধে তার যে সরব উপস্থিতি সব গণমাধ্যমে এলো, সেই ফুটেজটি বা সেই লাইভের সেই ভিডিওটি ফেসবুকে নেই। তাহলে কোনটা সত্য? তিনি কি আসলেই বৃহস্পতিবার বিকেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো লাইভ করেননি, কোনো ভিডিও আপলোড করেননি, নাকি তিনি সত্যিই লাইভ করেছিলেন চাঁদাবাজদের বিরুদ্ধে, মোবাইলটি বিশেষ কারো হাতে চলে যাওয়ায় সেগুলো সব ডিলিট করে ফেলা হয়েছে? এই প্রশ্নগুলো ওঠা খুবই যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক। একজন মানুষ, তার এলাকার একজন সাংবাদিক, তার এলাকার বিভিন্ন ধরনের সংকট, জাতীয় রাজনীতি এবং আমাদের মুক্তিযুদ্ধের বিষয়কে কেন্দ্র করে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, তিনি এলাকার চাঁদাবাজি নিয়ে কথা বলবেন না? এটা তো হতে পারে না, এটা একেবারে অস্বাভাবিক কিছু না। এবং গাজীপুরে এই যে ফুটপাত দখল করে যে বিভিন্ন ধরনের দোকানপাট বা সেখান থেকে চাঁদাবাজি করা, এটা অনেক বহুল আলোচিত বিষয়। সারা দেশের অন্যান্য এলাকার মতন গাজীপুরের এই বিষয়টিও বহুল আলোচিত বিষয়। সেখানে আসাদুজ্জামান তুহিন এত সব বিষয়ে কথা বলছেন, আর চাঁদাবাজদের বিরুদ্ধে তার ফেসবুকে কোনো স্ট্যাটাস খুঁজে পাওয়া যাবে না। এটা বেশ রহস্যের জন্ম দেয় খুব স্বাভাবিকভাবেই। যদি তিনি সত্যিই বৃহস্পতিবার বিকেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ধরনের লাইভ করে থাকেন, সেই ভিডিওটি তাহলে কারা ডিলিট করলো মোবাইলটি হাতের কাছে পেয়ে? আমি নিশ্চিত নই তার মোবাইলটি এই মুহূর্তে কার কাছে। ধারণা করতে পারি মোবাইলটি খোয়া গেছে এবং বিশেষ কোনো পক্ষের কাছে গেছে। এর বাইরে আমরা কি দেখলাম? এই একই গাজীপুরে আগের দিন চাঁদাবাজির প্রতিবাদ করায় আরও একজন সাংবাদিক, আনোয়ার হোসেন নামের একজন সাংবাদিককে পিটিয়ে তার পা থেতলে দেওয়া হয়েছে পুলিশের সামনে। পুলিশ নির্বাক ছিল এবং আনোয়ার হোসেন একটি দৈনিকের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে সেখানে কর্মরত রয়েছেন। শহরের শাহপাড়া এবং রেলগেট এলাকায় ফুটপাত থেকে যে অবৈধভাবে চাঁদাবাজি হয় সেটির প্রতিবাদ করায় চাঁদাবাজদের একটি গ্রুপ ক্ষিপ্ত হয়ে তার উপরে এরকম মারাত্মক আক্রমণের ঘটনাটি ঘটায়। পুলিশ নির্বাক ছিল। গাজীপুরে এই মুহূর্তে চাঁদাবাজি করছে কারা? এই মুহূর্তে তো আর আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা নেই, চাঁদাবাজরা নেই। এবং গাজীপুরে কারা বেশি শক্তিশালী এই মুহূর্তে সেটিও আমরা জানি। পুলিশ যে এত বিষয়ে কথা বলল, কেন চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কথা বলল না? কেন সন্দেহের তালিকায় তারা চাঁদাবাজ বিষয়টি প্রাথমিকভাবে নিয়ে এলো না? কার সাথে কার সংযোগ, কার সাথে কার যোগসাজশ, এই প্রশ্নগুলো আমাদেরকে তুলতে হবে। বর্তমান সময়টি নাকি সাংবাদিকতার সর্বশ্রেষ্ঠ সময় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে। এসব কথা বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেলেছি, কিছুই হচ্ছে না। এবং আমি নিশ্চিত যেমনিভাবে আমাদের চোখের সামনে থেকে আড়াল হয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজের সামনে পাথর দিয়ে
বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়টি যেমনিভাবে আমাদের চোখের সামনে থেকে আড়াল হয়ে গেছে অনেক খবরের ঢেউয়ে, এই খবরটিও আমরা ভুলে গেছি উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়টি। যেমনিভাবে আমরা ভুলে গেছি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগ্নেয়াস্ত্রের বিষয়টি, এমন অসংখ্য ঘটনা। এবং আমরা নিশ্চিতভাবে ভুলতে বসেছি কক্সবাজারের ঘটনা, এনসিপি নেতাদের যে গোপন বৈঠক কিংবা রহস্যজনক তাদের ভ্রমণ। আমরা ভুলে গেছি গোপালগঞ্জের ঘটনা, এবং তারই ধারাবাহিকতায় নিশ্চিতভাবে আমরা সাংবাদিক আসাদুজ্জামানের যে নৃশংস হত্যাকাণ্ড সেটিও ভুলে যাব। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।